আজকে আমাদের মানবিক লাভ কলাকুপা উকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত একটা ছোট্ট প্রোগ্রাম, সেটা হলো শিক্ষা সামগ্রী বিতরণ। আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং এই বিদ্যালয়ের যারা ওয়েল উইশার, সর্বদাই এই বিদ্যালয়কে ভালোবেসে বিদ্যালয়ে আসেন, পরিচর্যা করেন, এই বিদ্যালয়ের ভালো মন্দ দেখভাল করেন, দেখাশোনা করেন। আজকে আমাদের এই ছোট্ট প্রোগ্রামে, আমাদের মানবিক ক্লাবের প্রোগ্রামে ওনারা এসে আসন অলঙ্কৃত করেছে। সত্যি আমরা মানবিক ক্লাবের যারা সদস্য আছি, আমরা খুবই কৃতার্থ যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহাদত স্যার, যিনি মানবিক ক্লাবের মানে একাধারে বলা যাবে যে কর্ণধার। উনি আমাদের এই মানবিক ক্লাবটাকে সকল সময় সর্বদাই আমাদের সহযোগিতা করে আসছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তাছাড়া ফিনান্সিয়াল যে সকল বিষয় দিক রয়েছে, আমাদের যে কিছু ডিফিসিয়েন্সি আছে, কিছু ঘাটতি আছে, কিভাবে জোগাড় করা যায়, পুরোটার যিনি রূপকার তিনি হলেন আমাদের এই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহাদত স্যার। আর সেই সাথে আজকে আমাদের এই মানবিক ক্লাবের ডাকে সাড়া দিয়েছেন অত্র বিদ্যালয়ের একজন অভিভাবক প্রতিনিধি রাকিবুল ইসলাম রয়েল স্যার এবং সাথে আছেন শহীদুল ইসলাম স্যার। তো ওনারা আজকে আমাদের এই মানবিক ক্লাবে এসে সত্যি আমরা বুঝতে পারছি যে মানবিক কাজকে আরো এগিয়ে নেওয়ার একটা স্পিরিট আমাদের হচ্ছে। আমরা আরো স্পিরিট নিয়ে কাজ করতে পারবো, নব উদ্যমে কাজ করতে পারবো। বিশেষ করে সারা বছর ধরে আমাদের এই যে ছোট যোদ্ধা যারা আছে, ছোট যোদ্ধা, তো ওরা এই পুরো স্কুল জুড়ে এই মানবিক ক্লাবকে সহযোগিতা করে যাচ্ছে, তারা ভলেন্টারি সার্ভিস দিচ্ছে। তো আমি তাদেরকে সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাই যারা এই মানবিক ক্লাবের সদস্য। অবশ্য আমরা এই স্কুল জুড়ে ছেলেদেরকে আমাদের এই ক্লাবে থেকে আনতে পারিনি, কিন্তু এই কয়েকজন মেয়ে এখন আছে। এর আগে অনেকেই আমার এই মানবিক ক্লাবে সহযোগিতা করে তারা অলরেডি কলেজে চলে গেছেন এবং ওনারা হয়তো ভবিষ্যতে আরো ভলেন্টারি সার্ভিস দেবেন, দেশের জন্য দেবেন, সমাজের জন্য দেবেন, পরিবারের জন্য। তাদের এই কন্ট্রিবিউশন তারা চলমান রাখবে ভবিষ্যতে। আজকে আমাদের এখানে যারা মানবিক ক্লাবে যুক্ত আছে, তারাও আমাদের এই যোদ্ধা ভলেন্টারি সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ স্বেচ্ছাশ্রম দিয়ে থাকে, যে যার বিনিময়ে তাদের কোনো লাভ হয় না, কোনো অর্থ হয় না, অথচ তারা শ্রম বিনিময় করে, সেটা সমাজের উপকারে করে। আর আমার সাথে মানবিক ক্লাবকে এগিয়ে নেওয়ায় যারা আছে, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আজকে যারা এই মানবিক ক্লাবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী যারা এসেছ, মানবিক ক্লাবের আহ্বানে সাড়া দিয়েছ, তোমাদেরকেও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তো আমাদের এই মানবিক ক্লাব আজকে এই আয়োজন করেছে একটা ছোট্ট উদ্দেশ্য আছে, শুধু একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কিন্তু আজকে এই আয়োজনটা করেছি। আমরা তোমাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে, অর্থাৎ টিচিং এইড দিয়ে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। আমাদের উদ্দেশ্য কিন্তু একটা, সেটা হলো অনুপ্রেরণা। তোমরা অনুপ্রাণিত হবে, নব উদ্যমী স্পিরিট নিয়ে তোমরা ভালো ফল উপহার দিবে। তোমাদের এই স্পিরিট, লেখাপড়ার প্রতি যে তোমাদের মানে আগ্রহ, গভীর আগ্রহ, তোমরা যাতে ইনকুইজিটিভ লার্নার হও, অনুসন্ধানী লার্নার হও, আরো তোমার রুটিন বাউন্ড কাজে এগিয়ে যাও, যাতে আরো বেশি বেশি লিখতে পারো। তো লেখার জন্য আমরা এই শিক্ষা সামগ্রী দিব আজকে বিতরণ করবো মানবিক ক্লাবের পক্ষ থেকে। সেই সাথে এই যে খাতা দিব, সাথে কলম দিব। তো আমাদের উদ্দেশ্য একটাই, তোমরা যাতে ভালো ফল করতে পারো, এই পরীক্ষার আগে বেশি বেশি করবে আর বেশি বেশি লিখবে। তো আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করবো। ততবেই আমাদের এখানে যে সকল অতিথি এসে উপস্থিত হয়েছে, আমরা ওনাদের কাছ থেকে অনুপ্রেরণামূলক কিছু কথা শুনবো। তারপর তোমরা যদি কেউ কিছু বলতে চাও, আসলে তোমরা কিভাবে আয়োজন করছো, তোমাদের উদ্দেশ্য কি বলতে চাইলে বলতে পারো। আসবা? ঠিক আছে, পরে আরেকদিন বলবো, তাই না? আমি আরো প্রস্তুতি দিব, তারপর বলবো। তো এরপর যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি, আমাদের অতিথি যারা আছেন ওনাদের কাছ থেকে শুনি।
প্রথমে শহীদুল ইসলাম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সত্যি আমার খুব গর্ব হচ্ছে যে কলামটা উচ্চ বিদ্যালয় ক্লাব এটা নিঃসন্দেহে সুন্দর উদ্যোগ, যেটা বাংলাদেশের কয়টা স্কুল আছে আমি জানি না। এই কলাপাড়া স্কুলের আসলে কিছু বিশেষ ঐতিহ্য আছে, যেমন কলাপাড়া স্কুল একটা প্রাক্তন ছাত্র সমিতি আছে, তুমি তো জানো। আবার মানবিক ক্লাব, এবং এই স্কুল কিন্তু ঢাকা জেলার শ্রেষ্ঠ স্কুল হয়, এটা আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষক, যিনি এই মানবিক ক্লাবের উদ্যোক্তা, এবং সাথে আমাদের যে স্যার বা সবাইকে চিনো স্যারকে। এই স্যার কিন্তু মানবিক ক্লাবের প্রতিটা কাজ করে যাচ্ছেন, এবং সাথে যারা যে আছে তারা আমার সুন্দর কাজ করে, এটা আমি জানি। এবং মানবিক ক্লাবের যারা তারা করেছিল ছোট করি, তারা কিন্তু তোমাদের মতো পাবো, তারা 10 টাকা করে দাম করে। এটা এটা কিন্তু মানে বিরাট একটা মানবিক ব্যাপার। 10,000 টাকা দিয়ে যায় একটা বয়স এসে, কিন্তু এই বয়সে 10 টাকা দেওয়া উনি কিন্তু 10,000 টাকা খরচ করতে বেশি কঠিন। যারা দেয় তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের শুভেচ্ছা জানাচ্ছি যে তুমি গিয়ে 10 টাকা দেওয়া আসলে কষ্টের ব্যাপার। একটা সময় অনেক টাকা দেওয়া যায়, কিন্তু মানে এটা একটা সুন্দর মনের ব্যাপার। এখানে সুন্দর মনটাই বড় বিষয়। আমাকে মনে করেছিল, আমি একটা অনুভব দিচ্ছি যে একজন মানুষ একটা অনুষ্ঠানে 10,000 টাকা দান করছে, এখন ওনার কিন্তু 1 কোটি টাকা আছে, কিন্তু 10,000 টাকা দান করছে। আর একজন মানুষ কি করছে, তার টোটাল সম্পর্কে অল্প দান করছে, সে 2 টাকা দান করছে, আসলে প্রকৃত করতে তার 4 টাকা আছে। তাহলে কে বেশি দান করছে? 1 কোটি টাকা আছে, সে দিচ্ছে 10,000 টাকা, আর যার 4 টাকা আছে সে দিচ্ছে 2 টাকা। তার সম্পর্কের পক্ষে সে দান করছে। মানে নিশ্চয়ই সে বলো যে সম্পর্কের পক্ষে দান করবে, তুমি যদি অর্থের দান করতে তাহলে 50 লাখ দিতে হচ্ছে, কিন্তু উনি দিচ্ছে 10,000। আর যে আর 4 টাকা ছিল সে দিচ্ছে 2 টাকা, অর্থাৎ 2 টাকার খরচটা কিন্তু বেশি পড়বে। বাজারে 10 টাকা করে দিয়েছে, আপনি আমি ছাত্র ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত আছে আমার অভিযোগের উপরে, এবং এই প্রতিষ্ঠানের সাথে গাড়ির সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এরপরে আমার একটা কথা বিষয় বলতে চাই, তোমরা যারা আজকে আছে, আজকে এখানে আছে মানবিক ভাবে, তোমাদের এটা সুন্দর মনে রাখতে হবে, আজ থেকে তোমাদের সুন্দর বিভিন্ন সময় খবর হয়ে যাবে, কেউ টিচার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, তখন কিন্তু এই মানবিক আরো কথা মনে রাখতে হবে। আল্লাহ চাইলে কিন্তু এই স্কুলে মানবিক ডাক্তার থাকবে, আজ থেকে 100 বছর পরে হয়তো টিকে থাকবে। তোমরা যখন পড়া হবে তখন কিন্তু মানবিক ব্যাপারটা তোমরা হেল্প করবে। তোমাদের যখন চাকরি বাকরি করবে তখন কিন্তু প্রত্যেকের মানবিক ক্লাবে হয়তো তোমাদের সবাই তখন বিশাল মনে হবে। এই কথাটা ভুলে গেলে চলবে না যে মানবিক জ্ঞানটা আছে, এটা থাকবে। হয়তো আমরা থাকবো না, কেউ না কেউ থাকবে, তখন তোমরা করতে পারবে না, তো তৈরি হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, আসসালামু আলাইকুম। শহীদুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মানবিক ক্লাবের পক্ষে এক সুন্দর কথা বলেছে, মানবিক ক্লাবকে ভালোবেসেছে, আর মানবিক ক্লাবকে আরো সহযোগিতা করবেন নিশ্চয়ই। তো আমরা চাই আমাদের মানবিক ক্লাবের যারা সদস্য আছে তারা ভালো কাজ করছে, আরো ভালো কাজ করবে। আর তোমাদের মধ্যে যারা আসবে তোমরাও মানবিক ক্লাবের সাথে আরো দ্রুতভাবে সংযুক্ত হবে, এটা কামনা করি। তো আমাদের যে আমাদের এই মানবিক ক্লাবের ডাকে একজন অতিথি এসেছেন, আমরা তার কাছ থেকে কিছু কথা শুনি। তো এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি জনাব রাকিবুল ইসলাম ওয়েল স্যারের কাছে। তো আমাদের ক্লাবে উনি এসেছেন, স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। ধন্যবাদ মাহমুদ স্যার। গলাকুপা উকিল বিহার উচ্চ বিদ্যালয় মানবিক ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপস্থিত অত্র বিদ্যালয়ের সুযোগ্য
প্রধান শিক্ষক, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, অভিভাবক সদস্য কলাকুপা কুকিলপে বিশ্ববিদ্যালয়, উপস্থিত আমাদের এই মানবিক ক্লাবের যিনি পরিচালনা করছেন, মানবিক ক্লাবকে গতিশীল করছেন সেই মামুন স্যার, এবং যারা স্বেচ্ছাশ্রমী এখানে বসে আছে আমার স্নেহের ছাত্রীরা, কয়েকজন ছাত্র থাকলেও ভালো হতো, দেখতে সুন্দর লাগতো, এবং তোমরা যারা এখানে বসে আছো সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো কলাকুপা কুকিলপে উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়। 1934 সাল থেকে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্যন্ত সুনামের সাথে এই বিদ্যালয় পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রাখছে। তারই স্বীকৃতি স্বরূপ দেখা গেছে বিভিন্ন সময়ে আমরা কলাকুপা কুকিলপে উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ থানা শ্রেষ্ঠ বিদ্যালয় রয়েছে এবং ঢাকা জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হতে পেরেছে। এই অ্যাচিভমেন্ট যারা এই স্কুলের ছাত্রছাত্রী ছিল, শিক্ষক, প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী, বিদ্যালয়ের যারা ওয়েল উইশার, তারা সবাই এই কৃতিত্বের দাবি। তো এরকম একটা শ্রেষ্ঠ স্কুলে বিভিন্ন রকম ক্লাব থাকবে, এটাই সব। তারই ধারাবাহিকতায় বহুদিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল মানবিক ক্লাব। এই মানবিক ক্লাবটা কেন তৈরি করা হয়েছে সেটা তোমাদের বুঝতে হবে। এখানে দেখা গেছে যে তোমরা যারা একসাথে লেখাপড়া করছো তাদের তোমাদের অনেক সহপাঠী আছে যারা তোমাদের মতো সুবিধা পায় না, কিছু অসুবিধা তাদের আছে। তারা দেখা গেছে বিদ্যালয়ের জন্য নির্ধারিত যে ড্রেস সেটা ঠিক মতো বাঁধতে পারছে না তাদের আর্থিক অসচ্ছলতার কারণে। লেখাপড়া সামগ্রী যা আছে, খাতা কলম ঠিক মতো কিনতে পারতেছে না। স্কুলের যে নির্ধারিত জুতা আছে সেটা তারা কেনার সক্ষমতা রাখে। এই জিনিসটা যাতে তোমাদের মধ্যে থেকে ফিলিংস আসে যে আমার একটা বন্ধু, আমার সহপাঠী লেখাপড়ায় ভালো, অথচ ও আমার মতো ড্রেস পরে আসতে পারতেছে না ওর অসচ্ছলতার কারণে। এটা তো ওর সমস্যা। ওর সমস্যাকে যদি আমরা সবাই মিলে দেখি তাহলে ওর সমস্যা আর একার থাকে না। যদি তোমরা এভাবে তাদেরকে উৎসাহিত করতে পারো তাহলে তাদের মনে যে স্পিরিট তৈরি হবে। আজকে যে আমরা তোমরা মানবিক ক্লাবের পক্ষ থেকে তাদের শিক্ষা সামগ্রী দিচ্ছ, এটা ওদের জন্য একটা অনুপ্রেরণার বিষয় যে স্কুল থেকে, এই মানবিক ক্লাব থেকে আমি শিক্ষা সামগ্রী পেয়েছি, সুতরাং আমাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। সবাই চাচ্ছে যে আমি ভালো রেজাল্ট করি, ভালোভাবে পাস করে জীবনে প্রতিষ্ঠিত হই। এই স্পিরিটটা আমার সারা জীবন থাকবে। তো আমি আশা করছি তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আরো সচেতন করে তুলবে। সুবিধা বঞ্চিত যারা আছে আমাদের এই স্কুলে লেখাপড়া করে তারা যাতে আরো সুবিধা নিয়ে এই বিদ্যালয়ে লেখাপড়া করতে পারে সেদিকে তোমরা দৃষ্টি রাখো। তো আর যারা, আরেকটা কথা, যে যারা এই মানবিক ক্লাবে অনুদান রাখছো, তোমরা স্টুডেন্টরাই রাখছো, কিছু ওয়েল উইশারও আছে বিদ্যালয়ে যারা সবসময় মঙ্গল কামনা করে, তারা এই কিছু অনুদান রাখে। তো তাদেরকেও আমরা বলবো যাতে এখানে তারা অবদান রাখে, তোমাদের সহযোগিতার হাতটা আরো প্রসারিত হয়, সেদিকেও আমরা দৃষ্টিপাত করবো। তো আমি শুধু একটা কথাই বলছি, আজকে তুমি তোমার বাবা মার কাছ থেকে যে টাকাটা চেয়ে আনছো তোমার টিফিন খরচের জন্য, তোমার স্কুলের বেতনের জন্য, অথবা তুমি কোনো কিছু কিনবে,
এটার জন্য এখান থেকে কিছু টাকা পাচ্ছে যে তুমি এই মানবিক ক্লাবে দিচ্ছ, এটাই হচ্ছে তোমার সবচেয়ে একজন লোক উপার্জনক্ষম লোক সে ইচ্ছা করলে একটা অনুদান করতে পারে যদি তার সেই মানসিকতা থাকে। আর তোমার জায়গাটা খুবই ছোট, তুমি তোমার অভিভাবকের কাছ থেকে বা জমানো টাকা আত্মীয় স্বজনের কাছ থেকে উপহার পাবে, সেই টাকা দিয়ে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে এবং কিছু টাকা এরকম তোমার যারা সহপাঠী আছে এই সহপাঠীদের জন্য যারা তারা স্বাচ্ছন্দ্যে লেখাপড়া করতে পারে, তাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সেখানে দান করবে। এটা কত বড় দান এখন তোমরা বুঝবে না, আরো বড় বলে বুঝবে। তো পরিশেষে সকালের মঙ্গল কামনা করছি এবং এই মানবিক ক্লাব উত্তর আরো সমৃদ্ধি লাভ করে তলাতলা স্কুলকে আরো উন্নতির শিখরে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। স্যার আমাদের মানবিক ক্লাবের মঙ্গল কামনা করে সেগুলি ভবিষ্যতে আমরা মানবিক ক্লাব যারা আছি সদস্য আছি আমরা আরো চেষ্টা করব যাতে যারা এই বিদ্যালয়কে ভালোবাসে তাদের অনুদান আরো পাবো, তাদের ভালোবাসা আরো পাবো। তো আমি যে কথা বলতে চাই, আমার এই মানবিক ক্লাব যিনি সৃষ্টি করেছে আমি বলবো যিনি মজি করেছেন তিনি আর কেউ না, তিনি আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওরা মোহাম্মদ শাহরুখ স্যার। তোমরা স্যারের জন্য একটু জোরে হাততালি দাও। মানবিক ক্লাবের সৃষ্টির রহস্য অনেক জটিল, অনেক চলাচল পার হয়ে আমরা আজকে প্রায় 8 বছরের মধ্যে অতিক্রম করে ফেলেছি আমাদের এই মানবিক ক্লাব। তো আমাদের এই মানবিক ক্লাবের শুরুতে সোহেব ইসলাম নামক একজন ছাত্র এই মানবিক ক্লাবের পিছনে যে প্রথম শ্রম দিয়ে এই মানবিক ক্লাবটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে। বর্তমানে সে কোরিয়াতে থাকে, উচ্চশিক্ষার জন্য কোরিয়াতে আছে। আমি তাকেও ধন্যবাদ জানাই সোহেব ইসলামকে। আমার এই মানবিক ক্লাব এগিয়ে যাওয়ার পিছনে তিনি মূল মন্ত্র মূল স্পিরিট তিনি আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি চান আমার এই বিদ্যালয়ের কোনো ছাত্রই যেন ঝরে না পড়ে, ছাত্রদের ঝরে পড়া থেকে তিনি রোধ করতে চান। আমরা ওনারই যোদ্ধা মাত্র। তুমি আমাদের বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ঝরে পড়বে, অর্থভাবে পড়াশোনা করতে পারবে না, এটা উনি সহ্য করতে পারবে। তাই তিনি গঠন করেছেন বিদ্যালয়ে একটি মানবিক হিউম্যান ক্লাব। তো যাই হোক, স্যারের এই ইচ্ছা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আরো বড় হবে, এর ফলাফল আরো বাড়বে আমরা আশা করি। স্যারের যে ইচ্ছাগুলো আমি দেখে সেগুলো প্রকাশ করতে চাই। স্যার কিন্তু মনে প্রাণে চান শুধুমাত্র যে স্কুলটার ভিতরেই এই মানবিক ক্লাবের যে বিষয়টা এই গণ্ডির মধ্যেই থাকবে, সীমাবদ্ধ থাকবে এটা না। উনি চান আমাদের বিদ্যালয়ের কর্পোরেট পার হয়ে আরো বড় পরিসরে সহযোগিতা করতে, আমার এই মানবিক ক্লাবকে আরো করে নিয়ে যাওয়ার শুরু করেন, যেটা আমি কাছে থেকে দেখতে পাই, শুনতে পাই, আমি অনুভব করি। তাই আমাদের বিদ্যালয়ের এই মানবিক ক্লাব উন্নতদের সাহায্যে এগিয়ে এসেছিল। আমরা প্রায় 85,000 টাকা আমরা এই মানবিক ক্লাব থেকে 85,000 টাকা এই মানবিক ক্লাবের পক্ষ থেকে আমাদের এই যোদ্ধারা এই পুরো বিদ্যালয় থেকে এইগুলো ছোট ছোট অংশে কালেক্ট করে আমরা বন্যার্থদের সহযোগিতা করেছিলাম। আর এর পিছনে মূল কারণ হলো স্যার আমাদের অনুমতি দিয়েছে। স্যারের অনুমতি ক্রমে আমাদের এই সহযোদ্ধারা এই বিদ্যালয় থেকে প্রায় 85,000 টাকা কালেকশন করেছিল। তারপর স্যার নিজের ব্যক্তিগত তহবিল থেকেও আরো পয়সা যুক্ত করে আমরা সিলেটের বন্যার্থদের সহযোগিতা করেছিলাম। আমরা আজকে এখানে আরো উল্লেখ করতে চাই, আমাদের এই নবাবগঞ্জের অনেক ভালনারেবল পিপল আছে, অসহায় লোক। হঠাৎ করে বাচ্চাদের সমস্যা হয়ে যায় বা বয়স্কদের সমস্যা হয়ে যায়, চিকিৎসার টাকা জোগাড় হতে পারে। আমি দেখেছি এই সকল লোক যখন উন্নত হয়ে পড়ে, অর্থভাবে পড়ে যান, কোনো উপায় যখন খুঁজে না পান, তখন
এই সকল লোক বিদ্যালয়ের সম্মুখীন হন, বিদ্যালয়ের দ্বারস্থ হন। তো আমাদের প্রধান শিক্ষক মহোদয় যখনই এরকম কেস পেয়েছেন, উনি আমাদেরকে লিখেছেন এবং আমাদের এই মানবিক ক্লাব সর্বদা এই সকল সামাজিক সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। বিশেষ করে চিকিৎসা সেবা এই মানবিক ক্লাব নিয়মিত ডোনেট করে যাচ্ছে, টাকা পয়সা দান করছে, তাদেরকে সহযোগিতা করছে। আর এর মূল স্পিরিটটা হলো আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহ আলম। উনি চান কেউ যাতে দুর্গত না থাকুক, আমাদের কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী যেন কোনো কষ্ট পাবে না থাকুক, টাকার অভাবে পড়াশোনা বন্ধ না করুক। আর আজকে আমাদের এই অনুষ্ঠানটাই হলো এই স্যারের এই অনুপ্রেরণা। উনি চান মানসিক পরীক্ষার আগে ছাত্ররা হাতে কলম পান, তারা আরো অনুপ্রেরণা পান। বিশেষ করে স্কলারশিপ যারা পরীক্ষা দেবে তারা নিশ্চয়ই শিক্ষা সামগ্রী পেলে তারা আরো আগ্রহ করে আরো মনোযোগ সহকারে পড়বে, তারা আরো ডাইনামিক হবে, আরো স্পিরিট হবে, এনথুজিয়াস্ট হবে। এটা স্যারের ইচ্ছা। আমরা এই স্যারের বাস্তবায়ন, স্যারের এই ইচ্ছার বাস্তবায়ন দেখতে চাই। অতঃপর যারা এসএসসি কে দেরিয়ে আছো তোমাদেরকেও সহযোগিতা করছে। স্যার চান যে তোমরা গোল্ডেন এ প্লাস পাও। তুমি গোল্ডেন এ প্লাস আশা করছি, যারা এ প্লাস সম্ভব রয়েছে আমরা আজকে তোমাদেরকে এগিয়ে দিচ্ছি। এর উদ্দেশ্য হলো আমাদের এই মানবিক ক্লাব তোমাদের পাশেও রয়েছে, মেধাবীদের পাশে। আমি এক সময় চেয়েছিলাম যে এই মানবিক ক্লাবে মেধাবৃত্তি চালু করবো এই স্কুলে। প্রত্যেক ক্লাস থেকে বার্ষিক পরীক্ষার পর একটা দিনই আমাদের এই মানবিক ক্লাবের শিক্ষার্থীরা সবাই মিলে একটা পরীক্ষার আয়োজন করবে এবং প্রত্যেক ক্লাসে 4-5 জন করে শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করবে। আমার এই ক্লাব সেটা এই স্কুলে চালু রাখবে, শুধুমাত্র ভালো শিক্ষার্থী যাতে করে তারা ভবিষ্যতে তাদের পরিবারে, সমাজে, দেশে অবদান রাখতে পারে। অনেক কথা বলে বুঝেছি। তো আমি এ পর্যায়ে আমাদের মানবিক ক্লাবের কর্ণধার যিনি মানবিক ক্লাব সৃষ্টি করেছে জনাব মোহাম্মদ শাহ আলম স্যার, আমাদের প্রিয় স্যার, আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনি। উচ্চ বিদ্যালয়ের মানবিক ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মেহবুবুল ইসলাম রায়, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এবং তোমাদের এই মানবিক ক্লাবের যিনি মডারেটরের দায়িত্ব পালন করেন, সবসময় তোমাদেরকে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন এবং তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালিত করেন আমাদের সকলের প্রিয় মোহাম্মদ স্যার। মানবিক ক্লাবের গঠিত ছাত্রছাত্রী সদস্যবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আমি যখন প্রধান শিক্ষক হলাম তখন এলাকা দেখলাম যে অনেক মানুষ, বিশেষ করে বার্ষিক পরীক্ষার আগে অনেক লোকজন স্ট্রেস। আমি যখন ব্রায়ান স্যার হেডমাস্টার ছিলেন আমাদের, উনি আমার উনি আমাকে একটা খাতা ধরিয়ে দিয়ে দিয়েছিলেন, যে খাতাটি আমি হারিয়ে ফেলেছি। উনি প্রায় 200 স্ট্রেস মানুষের একটা তালিকা আমাকে দিয়ে গিয়েছিলেন যে তুমি তোমার মাস্টার বলে যদি পারো এদেরকে একটু দেখো। তো এই বিষয়গুলো আমাকে পীড়া দিত, কষ্ট দিত। একদিকে স্কুলের ফান্ডের অবস্থা ভালো ছিল তখন, আমরা সবাই জানি যে খুব ভালো ছিল না ফান্ডের অবস্থা, সামান্য পরিমাণ টাকা পয়সা ছিল। স্কুল থেকে যদি আমি দরিদ্র ফান্ডে তো একটা বরাদ্দ স্কুল থেকে দেয় স্কুল কর্তৃপক্ষ, আবার যদি আরো 200-100 মানুষকে যদি স্কুল হেল্প করতে যায় তাহলে আরো অনেক সমস্যা ছিল। কারণ তখন আমাদের স্কুলের ছাত্রছাত্রী ছিল 800 থেকে 1000 ছাত্রছাত্রী ছিল। তো ওটা হচ্ছে 230-35 জন শিক্ষার্থী।
দরিদ্র তহবিলে প্রায় 100 শিক্ষার্থী, আবার যদি ডিস্ট্রেস মানুষকে 200 মানুষের একটা তালিকা আমার কাছে ছিল। এইভাবে দেখা যেত যে এই স্কুলের প্রায় অর্ধেকের বেশি মানুষ ভেতর থেকে, যে কারণে ফান্ডের অবস্থা খুব ভালো ছিল। এটি একটি কারণ ছিল। দ্বিতীয়ত হলো আমি আমার ব্যক্তি জীবনে আমি অনেক সংগ্রাম করেছি আসলে। মানুষ কিন্তু সেসব নিজের অভিজ্ঞতা থেকেই অনেক ক্রিয়েটিভ বিষয়গুলো নিয়ে আসে সামনে। আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের একটা খুব সত্য একটা ঘটনা তোমাদেরকে বলব। সেটি হচ্ছে আমি ক্লাস 10 এসএসসি পরীক্ষা দিলাম। তখন এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরই আমি প্রাইভেট পড়িয়েছি। আমার কাকা ছিল রাজার পাশের প্রধান শিক্ষক এই প্রাইমারি স্কুলের, নবগঞ্জ প্রাইমারি। ওই স্কুলে আমি পরীক্ষা দেওয়ার পরে কিছুদিন শিক্ষকতাও করেছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার ওনার বাড়িতে আমি সবাইকে প্রাইভেট পড়িয়েছি। তখন থেকেই আমার শিক্ষকতার প্রতি একটা ছোট ছিল আসলে। মনে হয় আল্লাহ এভাবেই দিতে আছে। এসএসসি পরীক্ষার পর আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমার ইমিডিয়েট 2 ইয়ারের সিনিয়র জুনিয়র এক ছেলে মোটামুটি ভালো ছাত্র, নম্বর 1 2 না হলেও কাছাকাছি। তো ওর ফ্যামিলিটা একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। ওরা অনেকগুলো বোন, 5টা বোন, 2টা ভাই। কিন্তু ওর বাবা ছিল খুবই দুর্বল, কাজ করতে খুবই অসুবিধা ছিল। ওরা আমাদের যে পাল সম্প্রদায়ের ছিল, আমার বাড়ির ঠিক উপরের দিকে বাড়িটা। ওর বাবা আমাকে বলল যে কাকা, আমার ছেলে মেয়েকে তুমি একটু পড়ানো যায় না, আমি তো টাকা পয়সা দিতে পারবো। তখন টাকা ওদেরকে পাঠিয়ে তো আমার বাড়িতে আমি পড়ালাম। ওরা ভাই বোনদের আসতো, 3 ভাই বোন আসতো। তো আমি আবার বেশি ছোট বাচ্চাদেরকে পড়াইতে পারতাম। ওরা যখন 8 7 9 পড়ে সম্ভবত না, তখন প্রাইভেট পড়াতে লাগলাম। হঠাৎ করে মার্চ মাসে শুনলাম যে ছেলেটা তাঁতিবাজার গেছে, স্বর্ণের কাছে। ওই নিয়ে উঠে আসা করতে ছেলেটা আসে। শুনলাম যে তাঁতিবাজারে ওর বাবা অনেক স্বর্ণের কাজে দিয়ে দিচ্ছে। আমাদের তখন পাল সম্প্রদায়ের ছেলে পেলে না এই স্বর্ণ দিয়া পড়ালেখা বাদ দিয়ে অনেকেই ওই স্বর্ণের কাজে চলে গেছিল। মানে স্বর্ণের খুব প্রসার ছিল ওই হাতের কাজে। তখন তো চলে যাওয়ার পরে আমি ওর বাবাকে বললাম যে টাকা ওরা দিলে স্বর্ণের কাজে দিলেন কেন, ও তো ভালো ছাত্র। আমার বাবা, আমি আর পারবো, তো আমি খাওয়াতেই পারি, পড়াবো কি হবে, স্কুলে তো বেতন দিতে হয়, তোমার বেতন দিলে ঠিক আছে, স্কুলে তো দিতে পারি। তখন আমরা ওই পাড়ার 3-4 জন ছেলে, ওর 2জন ক্লাসমেট ছিল। ওই 2জন ক্লাসমেট আর আমি একদিন বাড়িতে গেলাম সন্ধ্যার দিক পরে। ওর মা ওর বাবা একসাথে ছিল। তখন আমরা ওর বাবাকে বললাম কি টাকা আপনি ওকে নিয়ে আসেন, ওর পড়াশোনার খরচ আপনার দিতে হবে না, আমরা ব্যবস্থা করি। ও যেহেতু ভালো ছিল, এসএসসি পরে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি প্রাইভেট পড়াবো, আপনার কোনো চিন্তা করবেন না। আমার যত বই পুস্তক আছে, ইন্টারমিডিয়েটের খাতাপত্র সব, এসএসসি এগুলো সব ওকে আমি দিব, আর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। তো টাকা সত্যি দিয়ে আসলেন ওনার ছেলেকে। তো আমরা ওই 3 জন বন্ধু করে, সবাই ছিলেন, নথি ডাক্তার ছিলেন আমাদের এই নবগঞ্জ চৌরাস্তার মোড়ে। উনি নবগঞ্জ স্কুলের সবসময় মেম্বার থাকবেন, ওই বড় সদস্য। ওই নথি ডাক্তার টাকার কাছে দিয়ে গেলাম। ওই আমার ওই পাল টাকা নিয়ে গিয়ে আমরা 3 জন চললাম যে টাকা এই ছেলেটাকে স্কুলে ফ্রি করে দিলাম। টাকা বললো যে ঠিক আছে চলেন ভাই। ওনাকে নিয়ে হেডমাস্টারের কাছে গিয়ে ওই ছেলেটাকে ফ্রি করে দিল এবং ছেলেটা পড়তে লাগলো।
ফার্স্ট ডিভিশন পেলো। তারপরে ইন্টারমিডিয়েট আমি ওকে পড়িয়েছি বাসায়, আমার বই পুস্তক খাতা সব পড়েছে। ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমরা সেই ছেলেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমি যেভাবে ভর্তি প্রস্তুতি নিচ্ছিলাম ওগুলো আমরা বললাম সবাই। এর সাথে আমাদের যুক্ত হলো আমার কিছু ক্লাসমেট যারা জগন্নাথ হলে থাকে, ওদেরকে যুক্ত করে ওর ভর্তির ব্যবস্থা হলো। ও ভালো ছাত্র ছিল, ও ভর্তি গেছে, অ্যাকাউন্টিং অনার্স পড়ার সুযোগ পেল। তো তখন ওর সম্প্রদায়ের জগন্নাথ হলে যারা ছিল তারা সবাই ওকে হেল্প করছে, বিশেষ করে টিউশনি পাওয়ার ক্ষেত্রে। ঢাকায় তখন টিউশনি করে পড়া যেত, বাসা থেকে টাকা নিতে হতো না। তো ওকে টিউশনি জোগাড় করে দিয়েছে, হলে সিট বরাদ্দ করে দিয়েছে। তারপরে ও পড়াশোনা করে আবার ওর বাবাকে কিছু খরচপত্র হাত খরচ দিতে পারে। বাংলাদেশ থেকে কন্টিনিউ যোগাযোগ ছিল। অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট করার পরে ও আমাকে বললো যে দাদা আমি কি সিএ করবো না আইসিএম এ একটা সুযোগ আছে আইসিএম এ করার, ওখানে যাই। ওটা আমি বললাম কি তুমি আইসিএম এ করো আর বিসিএস দেওয়ার চেষ্টা করবো। ও বিসিএস না দিয়ে পরিবারের অভাব, বিসিএস কবে হবে, পাস করবে কবে, ওই 7,000 টাকা বেতনের একটা চাকরি দিল। এই 7,000 টাকা বেতনের চাকরি একটা কোম্পানিতে নিয়ে বছর খানেক করলো। বছর খানেক শেষ করার পরে সে বিদেশি একটা সিমেন্ট কোম্পানিতে, বড় কোম্পানিতে চাকরি দিল। হঠাৎ করে দেখি আমাদের নদীর পাড়ে একটা বড় দামি গাড়ি। তখনকার দিনে আমি শুনি এই গাড়িটার দাম 60 লক্ষ টাকা। এই গাড়িটার আমরা তো নদী পাড়া পারবো না। পরে শুনলাম যে ওই যে আমাদের যে ছাত্রটার কথা এখন পর্যন্ত বর্ণনা করলাম, ওনাকে একটা বড় কোম্পানির ম্যানেজার হয়েছে, বিদেশি ফিলিপাইনের একটা কোম্পানির। তো ওই গাড়িটা নাকি কোম্পানি ইউজ করতে দিয়েছে এবং তখনকার দিনে ওর বেতন নাকি 60-70 হাজার টাকা। অনেক আগের কথা বলতেছি, অনেক দাম ছিল 60-70 হাজার। তো যখন 60-70 হাজার টাকা বেতন পায় তখন আমরা হয়তো 2,500-3,000 টাকা বেতন পাইছি, ওই সময়ের কথা বলছি। তো সেই ছেলে এখন বাংলাদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানি যতগুলো এমডি আছে তার মধ্যে এক নাম্বার এমডি। ওকে যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির এমডি হিসাবে যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট দিতে রাজি। 50 লক্ষ টাকা বেতন পায় মাত্র মাসে। এরপরে কমিশন আছে, তারপরে শেয়ার আছে 2% কোম্পানিতে। এটা 2% প্রায় বছরে 20-25 কোটি টাকা চলে আসে। তো আমি যেটা বলতে চাই যে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেউ কখন কি হবে এটা এখন তুমি বলতে পারবো না। বুঝে আমি যে ছেলেটার কথা বললাম তখনকার সময়ে কেউ বিশ্বাস করতে পারে নাই যে তাকে সে বাংলাদেশের সেরা এমপি হবে মাল্টি ন্যাশনাল কোম্পানি। তাকে যে কিছুদিন আগে শুনেছি আমাকে বলছে দাদা আমাকে এই আর্টিস্ট গ্রুপ আমাকে দিতে চায়, প্রায় আমাকে 60-70 লক্ষ টাকা বেতন দিয়ে নিয়ে যেতে চায়। তো আমি যাবো না, এই কোম্পানি আমাকে সব দিচ্ছে, যদি এখানে বেতন কম না পাই আমি এখানে। এই বোঝার সময় এসেছিলেন আমার সাথে কথা বলবো। তো দেখো তুমি কখন কি হবা এটা কিন্তু বলা যায় না। আর এই যে দারিদ্র যেটাকে বলো তোমরা, যে আমরা ধনী গরিবের যে একটা প্রশ্ন আছে আমাদের এলাকায়, লেখাপড়ায় কেউ ধনী গরিব আছে? হ্যাঁ, লেখাপড়াই হচ্ছে মানে প্রকৃত ধনী করে, প্রকৃত গরিব করে। দারিদ্রতা নিয়ে আসে লেখাপড়া যারা যুবক তাদের মধ্যে দারিদ্রতা চলে আসে। নিজেকে কখনোই মানে ওইভাবে নামিয়ে নিয়ে আসবা না। তোমার মধ্যে প্রতিভা আছে, ওই সীমাবদ্ধতা আছে তোমার ফ্যামিলিতে, বা তোমার ওই সীমাবদ্ধতাটাকে যারা অতিক্রম করতে পারবে তারাই কিন্তু জীবনে উন্নতি করবে। তুমি পরিশ্রম করো। আমাদের যে উদ্দেশ্য ছিল যে কোনো ছাত্র ঝরে পড়বে না,
আমি আসলে উদ্যোগের কিছুটা, আমরা তো আসলে সবাই কাজে ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত। তো আমরা উদ্যোগের কিছু আরো উন্নয়নের কথা ছিল। আমি মামা স্যারকে বলেছিলাম যে আপনি খুঁজ করেন কোন ছেলেদের ঘরে টেবিল নাই, পড়ার টেবিল চেয়ার নেই। পর্যায়ে আমি বলছিলাম যে এমন ছেলেমেয়েরা আছে যারা টেবিল চেয়ারের অভাবে নিচে বসে মেঝেতে বসে পড়াশোনা করে। আপনার মানবিক ক্লাব থেকে একটা টেবিল চেয়ার কিনে দেন না। আপনার আরো যদি কিছু মানুষকে, কিছু ছেলে মেয়েকে আমরা সম্পৃক্ত করতে পারি, এই যে এখানে যারা সম্পৃক্ত, তোমরা সবাই সম্পৃক্ত হবে কিনা আমাদের ক্লাবের সাথে বলো তো? তোমরা মানবিক ক্লাবের কর্মী হিসাবে কাজ করতে চাও কিনা? কারা কারা কাজ করতে চাও হাত তুলে কর্মী হিসাবে? এই যে ওদের মতো ক্লাবের কর্মী হিসেবে তোমরা কাজ করতে চাও সবাই, তোমরা একটু ওদের সাথে পার্টিসিপেট করবা। এটা আমি চাই যে তোমরা পার্টিসিপেট করো। তোমরা নিজেরা খুঁজে বের করবা যে তোমার বন্ধু, তোমার ছোট ভাই, হ্যাঁ, এই মানে এই সমস্যার কারণে তার পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে। আমি এরকম বলেছিলাম, যদি এখনো দেখেন যে একটা বাড়িতে এই শুক্রের পানির ব্যবস্থা নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই, তো সেই আমার ওই ছাত্রের বাড়িতে যে গিয়ে আপনাদের টিউবওয়েল বসাবে আসলে গ্রামে গিয়ে, তাতে কি হবে? কলাকুড়া স্কুলটা ফোকাস হবে যে কলাকুড়া স্কুলের স্টুডেন্টরা কি করছে, মানুষের জন্য গ্রামে গ্রামে গিয়েও কাজ করতেছে। কাদের জন্য কাজ করবো আমরা? আমাদের ভাই বোনদের জন্য। কারণ আমাদের বন্ধু তো ছোট, এখন আমাদের তো ছোট, কিন্তু আমরা এই বন্ধুতে থাকবো না। আরেকটা উদ্দেশ্য আমার আছে যে তোমরা যারা বড় হবা, এই যে মানবিক ক্লাবের উদ্দেশ্য গুলো তোমরা শুনছো, জানছো, তোমরা বড় হয়ে যখন কর্মক্ষেত্রে যাবা, বাস্তব জীবনে যাওয়া, তোমার প্রতিবেশী যারা আছে, তোমার এলাকার যারা অসচ্ছল মানুষ আছে, যারা বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে আছে, তাদেরকে তোমরা যাতে হেল্প করতে পারো, তোমরা যাতে হেল্প করতে পারো, সেই জন্য তোমাদের একটা মনস্তাত্ত্বিক একটা বিষয় মানুষের ভাবে তৈরি করে দেয় স্কুল থেকে। এটাই তো শিক্ষা। স্কুলের শিক্ষা তো এটাই, শুধুমাত্র লেখাপড়া যে আমার হাতের লেখা সুন্দর, আমি ছাত্র ভালো, এটা কিন্তু স্কুলের একমাত্র উদ্দেশ্য না। তোমাকে একজন মানবিক মানুষ করে আমরা যদি বের করে দিতে পারি স্কুল থেকে, একজন মানবিক মানুষ বের করে দিতে আমাদের স্কুল থেকে, তুমি সমাজের কোনো উপকার দিতে পারবা। এই শিক্ষাগুলো আমরা দিতে চাই, যে কারণে আমরা মানবিক ক্লাব, সায়েন্স ক্লাব, তারপরে আইসিটি ক্লাব আছে আমাদের, সুযোগ স্যার পরিচালনা করে। এখানে আমি তোমাদেরকে দেখেন, এই যারা মানবিক ক্লাবের সদস্য আছো বা হতে চাচ্ছ, তোমাদেরকে আমি একটা কথা বলবো, তুমি কিন্তু এই মাত্র অবস্থায় ইনকাম করার ব্যবস্থা করতে পারবা। তুমি যদি একটু পরিশ্রমী হও, তোমার যদি একটু আন্তরিকতা থাকে, যে আমাদের সুযোগ স্যার আইসিটি ক্লাবে যে কাজটা করে, ওনাকে আমি বলেছি যে ছাত্রছাত্রীদের আর্নিং এর ব্যবস্থা করবে। এর অনেক ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দিয়ে চলে যায়, আমাদের সাথে কমিউনিকেশন করে না। কিন্তু আমি তো বলেছিলাম যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি এখানে আমাদের ল্যাবে এসে আইসিটি প্র্যাকটিস করবা, এখানে ফ্রিল্যান্সিং প্র্যাকটিস করবা। কেন তুমি এই যে বাজারে ফ্রিল্যান্সিং এর প্র্যাকটিস করতে যাও, কম্পিউটার শিখতে যাও টাকা দিয়ে, কেন যাবে? তুমি স্কুলে আসো, কিন্তু আমাদের ছাত্র তোমরা যখন স্কুল থেকে বেরিয়ে যাবে, তখন এই কাজগুলো সমাজে ছড়িয়ে দিবে, নিজেরাও এই কাজগুলো করবে। তো এইটা আমাদের উদ্দেশ্য। আর বিশেষ করে যারা আমাদের মানবিক ক্লাবে কাজ করছে, যে ছাত্রছাত্রীরা কাজ করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন পরামর্শ দেয়, তো তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আর তোমরা যারা এই যে শিক্ষক উপকরণ যেটা আমরা দিচ্ছি, এটা জাস্ট একটা টোকেন, খুব বেশি কিছু না, কিন্তু জাস্ট একটা টোকেন। আমাদের যে ফখরুল ইসলাম আমাদের স্কুলের বহুদিন যাবৎ সেবা করে যাচ্ছে, ওনাকে আমি বলেছিলাম যে তুমি মানবিক ক্লাবে কিছু করো, উনি কিন্তু সাথে সাথে 10,000 টাকা আমাকে বের করে দিয়েছিলেন। তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। মানবিক ক্লাবের যে ফান্ডটা গঠিত হয়েছিল, তাদের সহযোগিতায় অনেক প্রাক্তন ছাত্র এখানে 20,000 10,000 করে টাকা শেয়ার করেছে। আমার যারা প্রাক্তন ছাত্র ছিল, ডাইরেক্ট ছাত্র, হ্যাঁ, আমাদের ছাত্র সাগর, সে আমাকে একটা চেক দিয়ে দিয়েছিল যে স্যার এটা মানবিক ক্লাবের জন্য দিলাম। আর তারপরে আমাদের আলমগীর, আমি হজরত আলমগীর,
তারপরে আমাদের সেলফি মহব্বত করেছে, উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। আরো নাম বলতে পারলাম না, আমাদের এরা সার্ভার চলে যায় এখান থেকে। উনি দেখা কতটা উদ্বুদ্ধ হয়েছে এই জায়গায়, উনি 20,000 টাকা ওনার চাকরি থেকে 20,000 টাকা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো যদি এটাকে শক্তিশালী ভাবে ধরে যেতে পারি, তাহলে আমি যখন চাকরি ছেড়ে যাবো তখন আমি একটা বড় অ্যামাউন্ট দিয়ে যাবো তোমাদেরকে। বিভিন্ন সময় করছি যাতে এটা সারা জীবন দিতে থাকে। আমি এমন ভাবে ফান্ডটাকে করে দিয়ে যাবো যাতে সারা জীবন স্কুল কর্তৃপক্ষকে চালিয়ে নিয়ে যেতে পারে আমাদের এই শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য, তাদের সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। আর আগামী বছর জানুয়ারি মাসে আমি সার্কল যারা আছো নতুন যারা যুক্ত হবা, তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে আগামী বছর আমাদের টার্গেট হচ্ছে 100 বাচ্চা, 100 ছেলে মেয়েকে আমরা শীতের জন্য সোয়েটার দেবো। 100 সোয়েটার দেবো এবং এর 50টি আমি ব্যক্তিগতভাবে দেবো। আমি ব্যক্তিগতভাবে 50টা দেবো। 100টা দিতে পারলে ভালো লাগতো আমার, কিন্তু আমার তো সামর্থ্য নাই, এই জন্য 50টি দেবো। আর বাকি 50টি আর তোমরা সংগ্রহ করবা। আর আমাদের যারা প্রাক্তন ছাত্র আছে, আমি পুরো মানবিক ক্লাবের একটা পেজ যদি আপনারা খুলেন, বিদেশে অনেক প্রাক্তন ছাত্র আছে, দেশে আছে, আপনারা যদি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন এবং তাদেরকে আশ্বস্ত করতে পারেন যে এই টাকাটা আসলে আমরা ভালো কাজে ব্যবহার করতেছি, তাহলে আমার মনে হয় আপনাদের আর কোনো অভাব হবে না। আর তোমাদের কাছ থেকে যে ডোনেশনটা আমরা নিচ্ছি, এটার একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। 5 টাকা দিয়ে তোমাদের কাছ থেকে নিয়ে ওরা সবাই দেয় না, পাশে কত 2,000 3,000 টাকা উঠে এরকম। তোমরা চেষ্টা করবা, এটা দেওয়ার উদ্দেশ্য কি, তোমরা দেখবে দিতে শিখো। 5 টাকা কেন, তোমরা 20 টাকা চাইলেও তোমরা দিবা না, দিবা। কিন্তু আমরা চাই যে তোমরা দিতে শিখো, মানুষের কল্যাণ করতে শিখো, মানুষের উপকার করতে শিখো। এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কারো কাছে কিন্তু জোর করে আমাদের ছাত্রী, তোমরা কারো জোর করো না, কাউকে জোর করে না। আমরা চাই কি তোমরা মানবিক হও। আমি যে ফেসবুক পোস্ট যখন আমার ছেলেদেরকে দিয়ে দিই, আমি তখন আমি একটা কথাই দেখি, সেটা হচ্ছে আমার ছেলেদের উদ্দেশ্যে। অনেক কথা তো প্রকাশ করা যায় না ছেলেদের কাছে, আমার ছেলেরা দেখে আমার বাবা কিভাবে উপকার করার চেষ্টা করে। এই জন্য আমি সবসময় ওদেরকে দেখি, ওদেরকে মেসেজ করি যে মানবিক মানুষ হবে, মানুষের কল্যাণের জন্য কাজ করবে। যদি এটি হয়, এই কাজটি মানুষ করে, মানবিক মানুষ হয় এবং মানুষের কল্যাণ করে, সে কখনো অন্যায় করতে পারে না। মানুষের উপকার যারা করে তারা কিন্তু কখনো মানুষের ক্ষতি করে না। তার মানুষের উপকারের জন্য এসেছে, কাজ করতেছে। আমি সবসময় ওদেরকে, আমার ছেলেদেরকে আমি এই কথাটাই বলি যে 2 হাত একটা মুক্ত হস্তে চলার চেষ্টা করবে তোমার আত্মীয়-স্বজন যারা আছে, যারা আছে তাদেরকে। আর আমি কিন্তু সৌভাগ্য হয়েছে আমার একজন দানবীর সাথে চলার, ওনার দান করার যে স্পৃহা, যে ইচ্ছা এবং বাস্তবায়ন আমি দেখছি। তোমরা চিনা সবাই নাম শুনেছ, তোমাদের দুর্ভাগ্য এই দুটাকে তোমরা তোমাদের সময় পাওনি। জনাবকে সালাম টুকরাজ নাম শুনছ না? রোজনার ছেলে কিছুদিন আগে মারা গেলেন, আমাদের সভাপতি ছিলেন। এই টুকরাজ সাহেবকে আমি দেখছি কিভাবে একেবারে নিজেকে নিঃস্ব করে এখনো জন্য কাজ করছে। আমি খুব কাছ থেকে দেখেছি, এই জন্য আমার মধ্যে এই জিনিসটা কিছুটা কাজ করে। তো তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শুধুমাত্র যে মানুষকে টাকা পয়সা দিয়ে উপকার করা যায় এটা কিন্তু না। তোমরা মনে করো না স্যারে মনে হয় শুধু টাকা পয়সার কথা বলতেছে, মানুষের উপকার কি শুধু টাকা দিয়ে করা যায়? আমি একটা কথা শুনেছি ওয়াজে হুজুরদের কাছ থেকে যে নামাজ পড়লেও নাকি মানুষ বেহেশতে যাওয়ার গ্যারান্টি নাই। নামাজ পড়লেও 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লেও বেহেশতে দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি কাউকে ইচ্ছা করে দিতেও পারেন, নাও দিতে পারেন।
তো কিন্তু আমরা অনেকের ধারণা যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমরা বেহেশতে চলে যাব, তার চেয়েও নাকি বেশি সওয়াব আছে, পুণ্য আছে। সেটা হচ্ছে যদি দুজন মানুষের মধ্যে যে বিবাদ আছে, ঝগড়া আছে, এটি যদি মিটিয়ে দেয়, তাদের মধ্যে এই বিবাদটা কি করা যায়, মীমাংসা করে দেওয়া যায়, তাইলে নাকি আল্লাহ তাকে বেশি পুণ্য করে দিবেন, বেশি সওয়াব দিবেন। এটা তো একটা মানবিক কাজ নাকি? দ্বন্দ্ব আছে, ঝামেলা আছে, এই যে স্কুলের তো অনেক ছেলেমেয়েদের মধ্যে ঝামেলা থাকে না, এটা যদি তোমরা নিজের দিকে মীমাংসা করে দাও, তাহলে তুমি কিন্তু মানবিক কাজই করবে। একটা মানুষ, দুটো মানুষ রাস্তায় মনে করো রিক্সা উঠতে পারতেছে না বা নামতে পারতেছে না, তোমার চোখের সামনে তুমি দেখতেছ, হ্যাঁ, তুমি যদি তোমরা দুজন যুবক রিক্সায় ভালোভাবে নামতে সহযোগিতা করো বা উঠতে সহযোগিতা করো, এটা তো মানবিক কাজ নাকি? কোনো অসুস্থ রোগীর যদি তুমি সেবা করতে চাও, দেখো আমার কথাটা একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরে আমি কথাটা বলবো। অনেক মানুষের বাড়িতে অসুস্থ রোগী আছে, তাকে হাসপাতালে নিতে হয়। আমার কথা বলি, আমাকে যদি হাসপাতালে নিতে হয়, তাহলে মুখ নাই আমার বাড়িতে, কেউ দেয় মুখ নাই। তো আমাকে যদি আমার প্রতিবেশী কেউ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, এবং সে ওখানে কাজ করে আমার জন্য, এইটা তো এক রকমের মানবিক কাজ না? দেখবা তোমার আশেপাশে অনেক রোগী আছে যাকে চিকিৎসা করানোর মতো বা হাসপাতালে নিয়ে যাওয়ার মতো মুখ নাই, তুমি যদি একটু হেল্প করো তাকে, তাহলে সেটিও কি হবে, মানবিক কাজ হবে। শুধু টাকা পয়সা দিয়ে করলেও হবে না, সমাজে এরকম অনেক কাজ আছে। আমরা দেখি রাস্তাঘাটে মানুষের অ্যাক্সিডেন্ট হয়, সবাই কি করে, মোবাইলের ছবি তুলে, এটা কি মানবিক? এটা কখনো করবে না। সবার আগে যেটা করতে হবে, সেটা কি করতে হবে, ওই যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট ভিকটিম হয়েছেন, তার উপর তুমি আগে হসপিটালাইজ করবে, তাকে প্রথম চিকিৎসা বা হসপিটালে নেওয়ার ব্যবস্থা করবে, তাইলেই তুমি মানবিক কাজ করবে। আর কি করে, ছবি তুলে ফেসবুকে দেয় যে এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চাল নাই সড়কে, বিরাট অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু মানবিক না। একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষের চেয়ে অসহায় মানুষ আর পৃথিবীতে হতে পারে না। সে বৃদ্ধ লোকটির সাথে কিন্তু কেউ কথা বলতে চায়, মিশতে চায় না, সে অসহায়ের মতো বাসায় এক কোণে পড়ে থাকে। এই যে তোমরা তোমাদের দাদা দাদি আছে, তাদেরকে তোমরা সঙ্গ দাও, বয়স্ক তাদেরকে সঙ্গ দাও, দাদা তো আমার মনে হয় দাও না, কারণ তোমরা ওই সময়টা কি করো, ফাঁকে যায় মোবাইলে ছবি দেখাও না, তাকে অবশ্যই সঙ্গ দেবা। কারণ ওই মুখটার চেয়ে এই কি বলবো, অসহায় পৃথিবীতে একটা মানুষ নয়। এই বৃদ্ধ মানুষদের মতো অসহায় আর শিশুদের মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। এবার শিশুদের কিন্তু লালন পালন করার জন্য অনেক মানুষ আছে, কিন্তু বৃদ্ধদের লালন পালন করার মানুষ নাই। জন্য আমাদের বাড়িতে যারা বৃদ্ধ আছে, অসহায় আছে, যারা চলতে পারে না, যার সাথে কেউ কথা বলতে, তাদেরকে সঙ্গ দিবা। তোমার যতটুকু সার্থক নয় ততটুকু দিবা। তোমাকে সারাদিন বসে থাকার কথা তো বলা হয়। এরপরে তোমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার এই যে এখনকার যে ছেলেমেয়েরা কিছুটা অস্থির করতে দিয়েছে, মানে কি যেন হয়েছে, তারা শুধু ছোটাছুটি করতেছে, তাদের না আছে কোনো শিষ্টাচার, না আছে পরিবারের প্রতি কোনো সহনশীলতা কিংবা সহনশীলতার মনোভাব, না আছে স্কুলের প্রতি ভালোবাসা, না আছে কোনো প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, না আছে কোনো সম্পদের প্রতি ভালোবাসা, কিছু নাই। কিন্তু রাস্তায় গোসল করে পাইলেই গাড়ি বাইরে সবার আগে, এগুলো তো আমাদের কাজ নাকি? ওই গাড়িটা না কেউ তার সর্বস্ব দিয়ে কিনে তারপরে ব্যবসা করে খাচ্ছে। গেল অনেক জায়গায় দেখি, আজকে আমাদের স্কুলে এগুলি নাই, এই বাচ্চারা কি করে, এই টিফিনের সময় স্কুল বসার আগে অথবা ছুটির পরে একেবারে জানালা দরজা আশ্রয়
বুঝছেন? এটাও কিন্তু এই মানবিক ক্লাবেরই তাদেরই একটা অংশ, তাদেরকে বোঝানোর কনভিন্স করা। এই যে স্কুলের ওয়ালে ডাক দেয়, স্কুলের ফুল বাগান, এই যে উঠান, এই সব কিছু সুন্দর রাখার দায়িত্ব কাদের? আমাদের শিক্ষার্থীদের। এই সবগুলোই হচ্ছে আমাদের একটা পরিবার, এবং এই পরিবার ভুক্ত যারা আমরা আছি তারা এই মানবিক কাজগুলো আমরা করে যাবো। কারণ দেখো, এটা কি হবে যদি তোমার স্ত্রী অনেক কাজে আলোচনা করে থাকে, জায়গায় জায়গায় ভাড়া করে থাকে, তাহলে সেখান থেকে কি হবে? কি হবে? মশামাছি থেকে হবে, সেই মশামাছি তোমার শরীরে বসবে, তোমাকে কামড়াবে, কামড়ালে তুমি কি হবে? অসুস্থ হয়ে যাবে। তাহলে এর জন্য দায়ী হলো কারা? প্রকৃতি। যদি তোমরা ওই ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় না ফেলে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখো, জায়গায় জায়গায় ফেলো, জানলা দেখা যায় যে সমস্ত কাগজ একেবারে ফেলে দিচ্ছে, না, এ করতে পারবে না। তোমার উঠান, তোমার ক্লাসরুম, তোমার আঙিনা, তোমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে আমরা এই কাজগুলো সবাই করবো তো ইনশাআল্লাহ, এগুলো আমরা করবো। তো আবারও আমি মানবিক ক্লাবের সকল সদস্য যারা তোমরা আজকে নতুন করে তোমরা যারা নিয়োগ হতে চাচ্ছ, এখানে অনেক বেশি কাজ না, তোমার পড়াশোনার উপরই হবে না, তোমার পড়াশোনা শুরু করে এখানে তোমার কাজ হয় না। তো তোমরা সকলেই এই কাজগুলোতে অংশগ্রহণ করবা এবং সহযোগিতা করবা। এই যে আমরা এখানে মাত্র 100 খাতা আছে, 200, এটা যেন আগামীবার 2000 হয়। আমরা যখন জানুয়ারির শুরুতেই ছেলে মেয়েদের হাতে একবার আর জুলাই মাসে একবার, বছরে যেন 2বার এই কাজগুলো আমরা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে আমাদের রফিকুল ইসলাম রয়্যাল এবং শহীদুল ইসলাম আমাদের স্কুলের অনেক শুভাকাঙ্ক্ষী, যখন ডাকি তাদেরকে আমি প্রায় কাছে, যাদেরকে কাছে পাওয়া যায় আসলে তাদেরকেও তো ডাকতে ইচ্ছে করে নাকি, ওনাদের সহযোগিতা আমরা পেয়ে যাচ্ছি, আরো সহযোগিতা চাই। তো আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ছোট পরিসরে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মূল্যবান সময় ব্যয় করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের প্রতি। সেই সাথে আমাদের সহকারী প্রধান শিক্ষক স্যার উপস্থিত হয়েছেন, উনিও তোমাদের এই কাজে বিভিন্ন সময়ে নির্দেশনা দিয়ে সহযোগিতা করেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা সকলেই মানবিক মানুষ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য দিলাম নাকি, বলতে ইচ্ছে করে আসলে অনেক কথা বলতে বলতে ভালো হয়, নিজের কাছে ভালো লাগে। তোমরা যদি এর থেকে যদি 50 ভাগ শুনে বাস্তবের কাজে লাগাও, তাহলে এই যে আমাদের বলাটা, এই যে স্যাররা বললেন আমাদের বলাটা সার্থক হবে। দেখো আমরা তোমাদের কিন্তু ব্রাহ্মণ চাই, সঙ্গে বলি তোমাদের ভালো চাই, আর কিছু চাই না, আমরা কোনো কিছু চাই না, কোনো কিছু বিনিময়ে আমরা এখানে আসি নাই, দাঁড়াই নাই। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। তো আমরা মানবিক ক্লাবের পাশাপাশি আমাদের এই কলাকুমার ফকিরপেড়ি উচ্চ বিদ্যালয় আরো বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে, যেমন আইসিটি ক্লাব, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, এরপরে রয়েছে আমাদের হিউম্যান ক্লাব, সবগুলো ক্লাব, এরপরে রয়েছে সায়েন্স ক্লাব, সবগুলো ক্লাব সফল রেখেছেন আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি একজন আইকনিক হেডমাস্টার বলা যায়, যাকে অনুকরণীয় বলা যায়। আসলে একটি স্কুল প্রাঙ্গণকে, একটি আঙিনাকে কত সুন্দর রাখা যায়, তিনি তারই নমুনা। উনি রিপ্রেজেন্ট করেন একজন হেডমাস্টারকে, যিনি একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করতে পারেন। আমি ওনার একজন ফলোয়ার, আমি অনুসরণ করি, ওনাকে দেখি, শিখি। তো আজকে বলতে চাই, আমার বিবেক ক্লাব গত শীতে শিক্ষার্থীদের মাঝে 50 জন শিক্ষার্থীকে সোয়েটার আমরা অর্ডার দিই। আমাদের এই বিদ্যালয়ে যে ড্রেস রয়েছে, শীতকালীন পোশাক, সোয়েটার, তার সাথে মিলিয়ে আমরা 50 জন শিক্ষার্থীকে শীতের পোশাক দিয়েছিলাম আমাদের হিউম্যান ক্লাব থেকে। সেই সাথে আরো বছরের শুরুতে আমরা দিয়েছিলাম ইউনিফর্ম এবং জুতা।
ইউনিফর্মের সাথে কি লেগে যে ক্যাপস আছে সেই ক্যাপসটা দিয়েছিলাম শিক্ষার্থীদের। আমরা একদম বাগমারা বাজারে নিয়ে তাদের প্রায় সাইজ নেটে সেই 37 জন স্টুডেন্টকে আমরা ইউনিফর্ম এবং তারা দিয়েছিলাম এই হিউম্যান ক্লাব থেকে। এরপর বার্ষিক পরীক্ষার সময় আমরা 7 জন শিক্ষার্থীকে ইকোনমিক সহযোগিতা করেছিলাম যাতে তারা বার্ষিক পরীক্ষা দিতে পারে, নতুবা তারা ড্রপ আউট হয়ে যেত বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে। নানা ছিল অভিভাবক তাদেরকে হয়তো আর পড়াশোনার সুযোগ দিত না, এক্ষেত্রে আমার মানবিক ক্লাব তাদের পাশে ছিল। এই বছর আমাদের প্রধান শিক্ষক মহোদয় এই শীতে 120 সোয়েটার দিবেন, তো স্যারকে আমরা একটা জোরে করতালি দিয়ে অভিনন্দিত করি। তো সত্যি এটা আমাদের জন্য একটা উজ্জ্বল দিক হবে। তো এত যে আমাদের অনুষ্ঠানের এই মুহূর্তে আমাদের সরকারি প্রধান শিক্ষক মহোদয় জনাব মোহাম্মদ ইসমাইল স্যার এসেছেন, আমাদেরকে এই অনুষ্ঠানকে আরো অনুষ্ঠিত করেছে। তো স্যার এই কথা বলে সংক্ষেপে উনি একটু শেষ করবেন। আয়োজিত আজকের এই সভায় উপস্থিত অর্থবিদ প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি একটি ঐতিহাসিক দিক বলা যায় যে একটা স্কুলের কিছু ছাত্ররা মিলে যে তাদের যে কর্মকাণ্ডের মাধ্যমে তারা অসহায় তারা তাদের পাশে দাঁড়ানো একটি বিরল ঘটনা। কতটা এই ধরনের আমরা দেখি না, তবে আস্তে আস্তে এই কাজগুলো করা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা ভবিষ্যতের জন্য খুবই ভালো একটা দিক, একটা মানবিক দিক। এটা আমরা যদি আমাদের ধর্মীয় দিক দেখি, তাই মহানবী ইসলামের দিকে আমরা দেখি সারা জীবনই মানুষের পাশে থাকতেন। কেউ যদি তারপরে অত্যাচার করতো এবং তার নির্যাতন করতো, তিনি তা প্রতিরোধ করতেন না, তাদেরকে দোয়া করতেন বরং তাদের জন্য তারা যেন ভালো হয়ে যায়। তোমরা ছাত্র হয়ে আরো ছাত্র আর এক ছাত্রীর পাশে তোমরা দাঁড়িয়েছো, এটা তোমাদের জন্য অত্যন্ত চমৎকার একটা জিনিস। মানবিক দিক তোমরা যদি এই কাজটা চালিয়ে যেতে পারো তাহলে ভবিষ্যতে আরো ভালো হবে এবং আজ সমাজও উন্নীত হবে এবং এদের মাধ্যমে মানুষের জ্ঞানের প্রসার ঘটবে। যারা তারা খুশি হবে, তারা আস্তে আস্তে তারা ভালো দিকে যাবে। একটা মানুষের পাশে দাঁড়ানো এর থেকে আরো উপকার আর কি হতে পারে। যে জায়গায় শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে স্বাভাবিক ভাবে বুঝি আমরা যে একটা খাতা কেনার টাকা নেই, কলম কেনার টাকা নেই, তারা কোথাও থেকে সংগ্রহ করতে পারছে না। আর তাদের যদি পাশে দাঁড়ানো যায় তাহলে তারা খুব খুশি হবে। আর তাদের এই উপকার তোমাদের একটা বিরাট একটা কি বলবো পাহাড় সমান তোমাদের জন্য একটা পাওয়া হবে। এই কাজটা আসলে প্রত্যেক ছেলে মেয়েদের এটা ভাবা দরকার, কাজ করে যাওয়ার দরকার, যাতে সবাই আমরা একসাথে একটা পরিবেশে একসাথে আমরা ভালো পেতে পারি। আমরা যদি ধর্মীয় ভাবে যাই, অনেক কথা বলতেন যে যার প্রতিবেশী প্রতিবেশী থাকে সে নিজের পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করে, সে আমার পরিবার আনন্দ। মহানবী ইসলামের একটা মূল্যবান বাণী যে যার প্রতিবেশী সে নিজের পেট ভরে খায়, প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাহলে তার আমার উপরে পরিবার আনন্দ। তার মানে প্রতিবেশী মানে 40 ঘর তার তারিখ। আমরা এটা বোঝাতে চাইছি যে শুধু নিজে বড় হবো, নিজে ভালো থাকবো, এইটা একদম মানুষের। কিন্তু আমরা বর্তমানে খুবই দুঃখিত হই যে এই কাজগুলো অনেকে করে না, চেষ্টাও করে না। আমাদের এই বিদ্যালয়ে আমাদের প্রধান শিক্ষক স্যারের মুখে নাই, তারই মানে নির্দেশে এই কাজটা শুরু হয়েছে। এটা একটা খুব ভালো দিক এবং তোমরা এই কাজের সাথে দীর্ঘদিন থাকবে, আরো লোক যাতে জড়িত হয় সেই কাজটা হবে। কি বলো তোমরা? জি স্যার। খুশি না কাজে? হ্যাঁ, আজ সবাই ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলবো না।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমাদের মানবিক ধরা আহ্বান করেছেন। তো আমরা মানবিক তারপরে এবার ধরাসামগ্রী বিতরণের পথে চলে আসি। আমরা আজকে এখানে যারা অতিথি আছে সবাইকে ডাকবো। আমাদের যারা অতিথি আছে ওনাদের কাছ থেকে স্মারক সেবক কয়েকজন আসবে, পুরস্কার গ্রহণ করবে, বাকিরা জায়গায় বসবে। আমরা আমাদের এই ভলেন্টিয়ার যারা আছে তোমাদের জায়গায় উপহার সামগ্রী পৌঁছে দেবে। সবাই কিন্তু নাই। নিউটন থেকে যারা এসেছো ছেলে এবং মেয়ে তোমরা সামনে আসো, বাকিরা জায়গায় বসবে। নিউটন শাখায় মেধাবী শিক্ষার্থী যারা রয়েছে তোমাদেরকে আজকে তোমাদের মেধার প্রিয় ছাত্র সামনে থাকবে। এই অনুপ্রেরণামূলক আমরা আমাদের মানবিক ক্লাব থেকে তোমাদের সহযোগিত করবো। আসো, তোমরা আরো পড়াশোনায় ডাইনামিক হবে, ভালো ভালো পড়া দেবে। আসো, একে আসো, স্যারদের কাছ থেকে 4টি করে খাতা আর 6টি করে কলম গ্রহণ করবে। নিয়ে আসো, উপহারটা নিয়ে আসো, দিয়ে যাও, একবারে দিয়ে যাও, চারটা কইনা দিয়ে যাও।